এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। প্রথমে আপনাকে জিআইতে স্বাগত জানাই। নমস্কার। একটা বিষয় প্রথমে জানতে চাইবো, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গের যে জামাডোল পরিস্থিতি, কি মনে হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কটি আসন জিততে পারে? দেখুন, এখনো অব্দি আমার মনে হয় তৃণমূল পশ্চিমবঙ্গে গতবার যা ফলাফল করেছিল তার চাইতে বেটার ফলাফল করবে। অর্থাৎ গতবার 22টি আসন পেয়েছিল, এবার তার চাইতে বেশি আসন পাবে, এটা আমার প্রাথমিকভাবে অনুমান। কিন্তু তৃণমূলের ভিতরে দুর্নীতির অভিযোগ, তারপরে বিভিন্ন সময় চুরি করেছে বলে বিরোধীরা অভিযোগ করছে। সেক্ষেত্রে তৃণমূলের সিট বাড়বে বলে মনে হয়? দেখুন, যে কোনো একটা সরকার যদি 13 বছর থাকে তাহলে তার বিরুদ্ধে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট থাকবে, দুর্নীতির অভিযোগ থাকবে। কিন্তু আমি যেটা আপনাকে মনে করাবো যে যারা এই অভিযোগগুলো তুলছে অর্থাৎ বিজেপি, তারা দেশের মানুষের কত টাকা লুট করেছে, ব্যাংকের থেকে কত টাকা লুট করেছে। একটা সহজ আপনাকে পরিসংখ্যান দিই। একটা রাফলি এস্টিমেটে দেখা যায় যে বিজেপি সরকার তার গত 9 বছরে প্রতিদিন 800 কোটি টাকার ব্যাংক ঋণ দিয়েছে, আর 532 কোটি টাকার ব্যাংক ঋণ মকুব করে দিয়েছে। তার মানে এই যদি এটা এত বছর ধরে চলে তাহলে কত এর পরিমাণ? এর পরিমাণটা রাফলি 13 লক্ষ কোটি টাকা। এর মধ্যে 9 লক্ষ কোটি টাকা সরাসরি ব্যাংক থেকে গেছে, আর বাকি 4 লক্ষ কোটি টাকা গেছে রিজার্ভ ব্যাংকের তহবিল থেকে। তো আপনি এটাকে লুট বলবেন না? আপনি আমি ব্যাংকে যে টাকা রেখেছি সেই টাকা যদি কর্পোরেটদের দিয়ে দেওয়া হয়, এবং দিয়ে দেওয়া হয় এই কারণে যে তারা ব্যবসার নামে সেই টাকা শোধ করবে না, তাহলে তার চাইতে বড় চুরি আর কি আছে? আপনি একটা বিরোধী দলের সাংসদের বিরুদ্ধে অভিযোগ করছেন সে 1 কোটি টাকা নিয়েছে, আপনি কোনো সাংবাদিককে জেলে ঢোকাচ্ছেন সে 1 কোটি টাকা নিয়েছে বলে, আর আপনি যে 13 লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের ব্যাংকের টাকা লুট করে নিলেন সেটাকে কি বলবেন? সেটা তো ডাকাতিও না, সেটা দিনে ডাকাতি। তাহলে কি মনে হয় বিজেপি তাহলে কটি আসন পাবে? বিজেপি সিট কি কমবে? দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি যেগুলোর উপর ভর করে এগোতে চাইছে তার মধ্যে একটা হচ্ছে যে পোলারাইজেশন, অর্থাৎ পোলারাইজেশন মানে কমিউনাল পোলারাইজেশন। রাম মন্দিরকে হাতিয়ার করে হিন্দু মুসলিমে বিভাজন করে বিজেপি একটা ভোট বাক্স পার করতে চাইছে, এবং বিজেপি দুর্নীতির অভিযোগগুলোকে সামনে আনছে, কারণ 2018-তে পঞ্চায়েত নির্বাচনের পরে 2019-এর লোকসভা নির্বাচন বিজেপিকে সাকসেস দিয়েছিল। ফলে বিজেপি আবার সেই দুর্নীতির অভিযোগগুলোকে সামনে আনছে। কিন্তু আপনি যদি দেখেন বিজেপি তার চাইতে অনেক বেশি জোরালো হচ্ছে হিন্দু মুসলিমের বিভাজন। বিজেপি যে কোনো ইস্যুতে কেউ মুসলিম হলে তাকে পাকিস্তান পাঠিয়ে দেয়, কেউ শিখ হলে তাকে খালিস্তানি বলে। বিজেপির কাছে সাম্প্রদায়িক বিভাজনটাই অনেক বড় বিষয়। তাহলে কি বিজেপি সিট কমবে বলে মনে হয়? দেখুন, আমার মনে হয় যে বিজেপি গতবারের মতো শক্তিশালী জায়গাতে দাঁড়িয়েনি। গতবার বিজেপির অবস্থান অনেক শক্তিশালী ছিল, এবার রাম মন্দির দিয়ে বিজেপি সেটাকে ম্যানেজ করবার চেষ্টা করছে। আমরা দেখেছি 2019 লোকসভা নির্বাচনে মাত্র কংগ্রেস 2টি আসন পেয়েছিল এবং সিপিএম সেখানে শূন্য হয়েছিল। 2021-এর বিধানসভার ফলাফলও তাই। তো সেক্ষেত্রে কি মনে হয় কংগ্রেস সিপিএম কি এবার খাতা খুলতে পারবে? আমার মনে হয় না পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে কংগ্রেস বা সিপিএম খুব সিরিয়াস। এবং পশ্চিমবঙ্গে প্রার্থী ঘোষণা নিয়ে কংগ্রেস যত টালবাহানা করেছে, যত সময় নিয়েছে, রাহুল গান্ধী যতটা সময় নিয়েছেন, তার সেটা আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কংগ্রেস নেতৃত্ব, সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব আদৌ ভাবছে। আর বামেদের কথা কি? আমার মনে হয় বামেরা হয়তো একটিমাত্র আসনেই সিরিয়াসলি লড়াই করছে, তাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যে মুর্শিদাবাদ আসনে লড়ছে। তার বাইরে কোথাও বামেরা আছেন বা আদতে নির্বাচন লড়ছেন এটা আমার মনে হয় না। মোদি বলছেন এবারে 370, বলছে কাশ্মীরে আমরা 370 তুলে দিয়েছি, তোমরা আমাদের 370 দাও। কি কি মনে করছেন? আপনি তো দেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন, বিজেপি 370 পাবে? দেখুন, বিজেপির যেটা সমস্যা, বিজেপি যেসব জায়গা থেকে বেশি আসন পায়, ধরে নিন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, আপনি যদি পরিসংখ্যানগত ভাবে দেখেন দেখবেন সেখানে বিজেপি অলরেডি সর্বোচ্চ আসন পেয়ে বসে আছে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই, গুজরাটে 26-এ 26, রাজস্থানে 26, বিহারে 40-এ 39, তাহলে তার চাইতে আর বড় বেশি আপনি পাবেন কোথায়? আপনার যদি স্কোরবোর্ডটা 100-র হয়, আপনি তো সেটাকে 120 নিয়ে পরীক্ষায় পেতে পারেন না। ফলে এগুলো নরেন্দ্র মোদীর একটা রেদরিক বা একটা বক্তৃতায় বিশ্বাস করেন তো, সেইটা চলছে। যেমন ঠিক পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে অমিত শাহ বলেছিলেন ইসবার 200 পার। বিজেপি রেদরিকটায় বিশ্বাস করে, তাহলে নিজের ক্যাডার বেসকে চাঙ্গা রাখা সম্ভব হয়, নিজের ক্যাডার বেসকে একটা স্বপ্ন দেখানো সম্ভব হয়, সেটাই করছে। আপনি সাংবাদিক একজন,
সাংবাদিকতার সবসময় নিরপেক্ষ হওয়া উচিত অনেকে বলেন, বা এটাই বাস্তবতা। সেক্ষেত্রে আপনি তৃণমূলের হয়ে কেন প্রচার করছেন? না, আমি কিন্তু তৃণমূলের হয়ে প্রচার করছি না। আমি যেটা বলবার চেষ্টা করছি যে ভারতবর্ষের জন্য বিজেপি বা আরএসএস বিপজ্জনক। দেখুন, বিজেপি আর আরএসএস যে যে কাজগুলো করেছে সেটা যে কোনো দেশে, আমরা ছোটবেলা থেকে যে গণতান্ত্রিক দেশে বড় হয়েছি সেটার জন্য বিপজ্জনক। একজন বিচারপতি, যিনি সেদিন অব্দি সিটিং বিচারপতি ছিলেন, তিনি হঠাৎ মানে একটা রাজনৈতিক দলে যোগ দেবেন এবং যোগ দেওয়ার পর তিনি বলবেন গান্ধী না গডসে আমায় ভেবে বলতে হবে। আমরা যেটা চেষ্টা করছি প্রাইমারিলি দেশের গণতান্ত্রিক কাঠামো, দেশের সংবিধানকে রক্ষা, সেই গণতন্ত্র বা সংবিধানকে রক্ষার জন্য যেখানে যারা বিজেপিকে হারাতে পারবে তাদের জেতানোর কথা বলা হচ্ছে। পশ্চিমবঙ্গে যেহেতু রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী তৃণমূল অনেক এগিয়ে, তৃণমূলই বিজেপির প্রধান চ্যালেঞ্জার, সেই জন্য তাদের জেতানোর কথা বলা। এটা দিল্লিতে হলে আপ হতে পারে, এটা গুজরাট হলে কংগ্রেস হতে পারে, এটা কর্ণাটক হলে কংগ্রেস হতে পারে, যেখানে যে বিজেপিকে হারাতে পারবে। আমি আবার বোঝানোর চেষ্টা করছি যে আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক নই, আমি বিজেপি বিরোধী। অবশ্যই এটাতে আমি লুকোচ্ছি না, কারণ বিজেপি আমাদের দেশের যে গণতান্ত্রিক কাঠামো, যেসবগুলোর উপর আমরা বড় হয়েছি, আমাদের সংবিধান, আপনি আমি কি পোশাক পরবো, কি খাবো, সেইগুলোকে চেঞ্জ করে দিতে চাইছে। যে মধ্যপ্রদেশে ক্ষমতায় আসার পর, রাজস্থানে ক্ষমতায় আসার পর বিজেপি আমিষ খাওয়া বন্ধ করে দিয়েছে। এটা তো হতে পারে না। এটা কোনো দেশের গণতান্ত্রিক কাঠামোয় আপনি ব্যক্তি জীবনকে নির্ধারণ করবেন, এটা হতে পারে না। আপনি আজকে যদি দেখেন দেশের সংখ্যাধিক্য মিডিয়া, যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া বলা হয়, যে মিডিয়াতে অনেকগুলোতে আমিও কাজ করি, কিন্তু সেই মিডিয়াগুলোকে বিজেপি কবজা করে নিয়েছে তাদের পুঁজি দিয়ে, তাদের ভয় দেখিয়ে, বিভিন্ন ভাবে। তো এটা তো কোনো গণতান্ত্রিক কাঠামো হতে পারে না। আবার বলছি, আমরা বিজেপি ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ৭৫ বছর ধরে যে তৈরি হওয়া সিস্টেম, সেটাকে ধ্বংস করে দিতে চাইছি। আমরা সেইটাকে কাউন্টার করবার চেষ্টা করছি। সেখানে পশ্চিমবঙ্গে তৃণমূল ইজ দ্য বেস্ট ভেহিকল, যারা এই কাজটা করতে পারবে। আপনি যদি মানে ধরুন, আমি উদাহরণ হিসেবে বলি, আমি যেখানে থাকি উত্তর কলকাতায়, সেখানে আমার খুব পরিচিত, আমার ছোটবেলা থেকে চেনা প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের প্রার্থী হয়েছে। কিন্তু প্রদীপ ভট্টাচার্য তো বিজেপিকে হারাতে পারবেন না। হারানোর জন্য তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমায় ভোট দিতে হবে। তো এটা হচ্ছে যে মানে সার্ভাইভাল, আমাদের সার্ভাইভাল ইনস্টিটিউট, আমাদের বেঁচে থাকার জন্য তীব্রতম প্রচেষ্টা। কিন্তু অনেকেই বলছেন যে আপনি নাকি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই জন্য তৃণমূলের গুণ গাইছেন। খুব ভালো কথা, যদি এটা মানে কেউ প্রমাণ করতে পারে তাহলে ভালো, যে আমার ব্যাংক অ্যাকাউন্টে, আমার পরিবারের কোনো ব্যাংক অ্যাকাউন্টে তৃণমূলের কোনো টাকা ঢুকেছে। রাদার, মানে আই উড সে, যে আমার স্ত্রীর অনেক চাকরিগত জীবনে ক্ষতি হয়েছে তৃণমূল সরকারের কারণে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমার সেটা নিয়ে কোনো ভাবনা নেই। আমার কাজটা হচ্ছে, আমি যে ভারতবর্ষে জন্ম নিয়েছিলাম, যে ভারতবর্ষে আমরা ৯২ এর বাবরি মসজিদ ভেঙে পড়তে দেখেছিলাম, সেই ভারতবর্ষটা যেন আমার পরবর্তী প্রজন্ম, আমার মেয়ের বয়স ২৪, সে যেন দেখে যেতে পারে, বা তার যে পরবর্তী প্রজন্ম তারা দেখে যেতে পারে। আমার কাজ তৃণমূলের কাছ থেকে টাকা নেওয়া নয়, প্রথমত। আর যদি কেউ প্রমাণ করতে পারে যে তৃণমূলের কোনো, মানে তৃণমূল দল, তৃণমূল সরকার, তৃণমূলের কোনো মানে ইউটিলিটি থেকে আমি কোনো উপকৃত হয়েছি আজ অব্দি, আজ এই দিনটা অব্দি, তাহলে তো নিশ্চয়ই আমি মেনে নেব যে আমি এই প্রচার থেকে সরে যাব। একটা বিষয় আমরা যেটা লক্ষ্য করেছি যে সাংবাদিকদের মধ্যে একটা দুটো দিক ভাগ হয়ে গেছে। এক শ্রেণীর সাংবাদিক যারা বিজেপি পন্থী হয়ে গেছে, এক শ্রেণীর সাংবাদিক তৃণমূল পন্থী হয়ে গেছে। এই সাংবাদিকদের মধ্যে এই বিভাজনটা কেন? দেখুন, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে গোটা পৃথিবী জুড়ে একটা দক্ষিণপন্থী রাজনীতির উত্থান হচ্ছে। এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র, যাকে আমরা শক্তিশালী মনে করি। আমেরিকার ক্ষেত্রেও সত্যি, আমেরিকান মিডিয়ার ক্ষেত্রেও। আপনি এখন জানেন যে ফক্স নিউজ ট্রাম্পের হয়ে প্রচার করবে, আপনি জানেন যে সিএনএন ট্রাম্পের বিরুদ্ধে কথা বলবে। অর্থাৎ দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে মিডিয়া লার্জলি ডিভাইডেড হয়ে গেছে। কারা এই উগ্র দক্ষিণপন্থাকে সমর্থন করে, কারা এই উগ্র দক্ষিণপন্থার বিপরীতে দাঁড়িয়ে যে পৃথিবীটা ছিল, যে পৃথিবীটা গণতান্ত্রিক মূল্যবোধ, সকলের সমানাধিকার ইত্যাদিগুলোকে গুরুত্ব দিত, সেটাকে সমর্থন করে। মানে ইট ইজ নট অ্যাবাউট বিজেপি অর প্রো বিজেপি, ইট ইজ অ্যাবাউট দ্য ডেমোক্রেসি অ্যান্ড অ্যান্টি, মানে কারা ডেমোক্রেসিকে সমর্থন করে, কারা অ্যান্টি ডেমোক্রেটিক। একটা টেলিভিশন চ্যানেল যদি সারাদিন ধরে বলে যায় যে জ্ঞানব্যাপী মসজিদের তলায় শিবলিঙ্গ পাওয়া গেছে উইদাউট এনি এভিডেন্স, একটা টেলিভিশন চ্যানেল যদি সারাদিন ধরে বলে যায় যে তাজমহল আগে তেজ মন্দির ছিল,
তাহলে তো আপনি ছোটবেলা থেকে যা যা ইতিহাসে শিখেছেন, যা যা বাস্তব, সেগুলোকে অস্বীকার করছেন। কিন্তু আজকের পৃথিবীতে দক্ষিণপন্থার রাজনীতিতে এগুলোই নিয়ম। আপনি মনে রাখবেন যে ট্রাম্প করোনার সময় সমানে মিথ্যে কথা বলে গেছিলেন, আমেরিকান প্রেসিডেন্ট। ঠিক যেমন দিলীপ ঘোষ বলেন যে গরুর দুধে সোনা আছে। তো আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। উগ্র দক্ষিণপন্থা বাধ্য করেছে প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, প্রত্যেক গণতান্ত্রিক মানুষকে, সাংবাদিকদের মধ্যে অনেকে শুভবুদ্ধি সম্পন্ন বা গণতান্ত্রিক আছে, তাদেরকে পক্ষ নিতে। এটা গণতন্ত্রের পক্ষ নেওয়া, এটা উগ্র দক্ষিণপন্থার বিরোধিতা করা। সর্বশেষ প্রশ্ন করব যে একটা বিষয়, এই যে পরিস্থিতি, এই যে দক্ষিণপন্থার উত্থানের পরে সাংবাদিকদের যে বিভাজন, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাধারণ মানুষ সাংবাদিকদের প্রতি যেন একটা ভরসাশীল হয়ে ভরসা হারিয়ে ফেলেছে। কোনো সাংবাদিককে বলছে চটিচাটা সাংবাদিক, কোনো সাংবাদিককে বলছে গদি মিডিয়া, মোদি মিডিয়া। দেখুন, আমি বললাম যে উগ্র দক্ষিণপন্থা আমাদের সমাজকে একদম আড়াআড়ি ভাবে ভাগ করে দিয়েছে। মানে সাংবাদিকরাও তার বাইরে যায়নি। ফলে এই এই বিভাজন বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আবার আমি বলবার চেষ্টা করছি যে মূল যে প্রশ্নটা, অর্থাৎ আপনি গণতন্ত্রের পক্ষে কিনা, আপনি ভারতবর্ষের যে সংবিধান ছিল, এখন অব্দি বিজেপি থ্যাঙ্কফুলি সেই সংবিধানকে বাতিল করতে পারে, সেই সংবিধানের পক্ষে কিনা, তার পক্ষে থেকে আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ। এই যে ট্যাগ লাগিয়ে দেওয়া, যে চটি চাটা, এগুলো টিপিক্যাল, কি বলবো, আমি বলবো এক ধরনের স্লেজিং। সেই স্লেজিং কে আপনি কতটা উপেক্ষা করতে পারবেন সেটা দেখা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম সাংবাদিক সুমন ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।